হর হর মহাদেব। এখানে ঘোরার খরচ হচ্ছে, আপনাকে আলাদা করে পোর্টার হায়ার করতে হবে। একটাই ভয় লাগছে, ঘড়িতে স্থানীয় সময় 12টা বেজে 10 মিনিট শুরু হলো আমাদের যাত্রা। সামনেই জমদুয়ার। এনারা দণ্ড কেটে পরিক্রমা করছেন। এটাও কিন্তু বুদ্ধিস্টদের মধ্যে একটা প্রচলিত রীতি। আপনি যদি কোনো কারণে পরিক্রমা করতে না পারেন, তাহলে আপনার হয়ে আরেকজন পরিক্রমা করবে, সেই রকম লোকও কিন্তু এখানে পাওয়া যায়। এই আত্মলিঙ্গম এই গেলে পরে বলা হয় নাকি ইউ ক্যান ফিল দ্য পালস অফ শিবা। অপূর্ব লাগছে। আজকে সত্যিই মনে হচ্ছে সার্থক মানব জন্ম। একবার জীবনে একবার এখানে এসো, এরকম প্রগাঢ় প্রশান্তি আর কোথাও তুমি পাবে না। তুমি নাস্তিক, আস্তিক, হিন্দু, মুসলমান না খ্রিস্টান জানি না, যাই হও, যেই হও, এই পর্বতের সামনে এসে একবার দাঁড়াও, নিজেকে খুঁজে পাবে, অনেক কিছু খুঁজে পাবে। এখানকার বাতাসে বইছে এক অদ্ভুত আনন্দ, যা কোনো কিছু দিয়েই ব্যাখ্যা করা সম্ভব নয়। এই পাহাড়ের দিকে একবার সামনে থেকে তাকালে তুমি সম্মোহিত হবে। একটা মায়াজাল আছে এর চারিদিকে, আষ্ঠে পৃষ্ঠে তোমার মনকে বেঁধে তীব্রভাবে এক শান্তির বন্যায় ভাসিয়ে নিয়ে যাবে। কেন যে আমার সম্বিত ফিরল জানি না। জ্ঞান না এলেই বোধহয় দেশ হতো। ভেসে গিয়েছিলাম এক আনন্দ আলোর বন্যায়, ডুবে গিয়েছিলাম এক মায়ালোকে। চিন্তা সম্পূর্ণ লোপ পেয়েছিল, শূন্য হয়ে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য। সময় বোধহয় থমকে গিয়েছিল আমার কাছে। সেই ভাব ব্যাখ্যা করার মতো ভাষার জোর আমার নেই। যখন জেগে উঠলাম, তখন দুই গাল বেয়ে গড়িয়ে নামা জলের ঠান্ডা ছোঁয়া পেলাম। মানুষ, তুমি একবার এসে দাঁড়াও এই পাহাড়ের সামনে। আজকে 18 তারিখ, এখন বাজে সকাল ঠিক 11টা। আমরা রয়েছি দার্চেনে, আর আজকে শুরু হচ্ছে কৈলাস পরিক্রমা, যাকে এখানে সবাই বলে কোরা। দু ধরনের কোরা রয়েছে, একটা ইনার কোরা আর একটা আউটার কোরা। ইনার কোরা এখন বন্ধ, আউটার কোরাই করতে হবে। ইনার কোরা একদম কৈলাস পর্বতের পাশ দিয়ে পরিক্রমা হয়, আর আউটার কোরা একটু দূর দিয়ে। দারুণ লাগছে। অবশেষে এত বাধা বিপত্তি অনিশ্চয়তা সব কিছু কাটিয়ে পৃথ্বীজিৎকে ছাড়া আমি আর রাজু আজকে করব কৈলাস পর্বত পরিক্রমা, যা আমাদের কাছে এক আজন্ম লালিত স্বপ্ন। সঙ্গে আপনারাও থাকছেন। বাস ছাড়বে, এখান থেকে যাব জমদুয়ার। জমদুয়ার থেকে হাঁটা শুরু হয়। জমদুয়ার ক্রস করার পরে আপনার যত জাগতিক মায়া, লোভ, কামনা, বাসনা সব কিছু পরিত্যাগ করে তারপর পরিক্রমা শুরু করতে হয়। সেগুলোকে ত্যাগ করেই শুরু হবে আমাদের পরিক্রমা। আজকে শুরু হচ্ছে আমাদের আউটার কোরা, পরশু দিন শেষ হবে। এই 3 দিনে, আজকাল পরশু, আমরা 40 কিলোমিটারের মতো হাঁটবো। আজকেও আকাশ মেঘলা, কৈলাস পর্বত এখনও দেখা যাচ্ছে না। তবে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী অবশ্যই আফটারনুনে ক্লিন হবে। আবার 4টে নাগাদ একটু বৃষ্টিও হতে পারে। হর হর মহাদেব। হর হর মহাদেব। একটা করে আমরা এটা কিনেছিলাম, এবার যাওয়ার সময় দুজন আরো একটা করে এক্সট্রা দিয়ে দিল। কেন দিল? বললো তোমরা নিয়ে যাও, যদি কারুর লাগে তাদের দিয়ে দেবে, আদারওয়াইজ তোমরা ইউজ করো, এটা লাগবে। কিন্তু আমরা তো গতকাল কিনে নিলাম 25 ইউয়ান দিয়ে। হ্যাঁ, ওইটা আর কি বললাম, আমি বললাম আমাদের আছে, তাও বললো তোমরা নিয়ে যাও, যদি কারুর লাগে তাহলে দিয়ে দেবে। এখন বাসে করে আমরা যাব এখান থেকে 10 কিলোমিটার দূরের জমদুয়ারে। জমদুয়ার থেকেই শুরু হয় হাঁটা, এখানে বলে ইয়মদুয়ার। সব মিলকে বলিয়ে হর হর মহাদেব, হর হর মহাদেব। एक बार और जोर से हर हर महादेव, हर हर महादेव। ये नहीं आए, नहीं लाए। এখন তো রোদ্দুর নেই, তবু আমি এটা পরে নিয়েছি। হ্যাঁ, ব্যাগে রাখলেই ভালো হতো, ব্যাগেই রেখে দিই। এখন তো রাজুর নাক পুড়ে গেছে। আজকে আমরা সানস্ক্রিনও মেখে নিয়েছি, তবে রোদ উঠবে একটু পরে। কৈলাস পর্বত সম্পর্কে প্রচুর মিথ, লিজেন্ড, গল্প রয়েছে। সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা জানেন অনেক কিছু, কিন্তু তাও এই ভিডিওর বিভিন্ন অংশে সেগুলো শেয়ার করব আপনাদের সঙ্গে। টেম্পারেচার এখন 8 ডিগ্রি সেলসিয়াস, ঠান্ডা হালকা আছে, লাগছে। হাঁটা শুরু করার পরে হয়তো গরম লাগবে। দার্চেন থেকে জমদুয়ার হচ্ছে কিলোমিটার 10, তারপর সেখান থেকে হাঁটা।
রাস্তাটা পাকা নয়, কাঁচা রাস্তা, তবে দেরাপুক অবধি মোটরেবল রোড, গাড়ি যায়। আমরা হাঁটবো জমদুয়ার থেকে। আমাদের আজকের গন্তব্য দেরাপুক, যা এখান থেকে 10 কিলোমিটারের মতো। বাস এসে দাঁড়ালো এই পার্কিং গ্রাউন্ডে। এখান থেকে জমের দুয়ার আরেকটুখানি, এখানেই ঘোড়া যারা নেবেন এখানেই ভাড়া পেয়ে যাবেন। এখানে ঘোড়ার খরচ হচ্ছে 4000 ইউয়ান। ঘোড়া প্লাস পোর্টার, আপনাকে পোর্টার নিতেই হবে। আপনি ঘোড়ার পিঠে বসে আপনার পিঠব্যাগ নিজের পিঠে রেখে যাবেন, এটা হবে না। আপনাকে আলাদা করে পোর্টার হায়ার করতে হবে। মানে ঘোড়া নিলে পোর্টার নেওয়া বাধ্যতামূলক। দুটো মিলিয়েই আপনার ভাড়া পড়বে 4000 ইউয়ান, মানে 50-51 হাজার টাকার মতো, যথেষ্ট বেশি। মজার ব্যাপার হচ্ছে পোর্টার কিন্তু আলাদা কেউ নয়, পোর্টার যিনি সহিস তিনি, মানে তিনি আপনার পিঠব্যাগটা তার পিঠে বইবেন। উনি ওটার চার্জ বোধহয় 1500 ইউয়ান, আর ঘোড়া 2500, সব মিলিয়ে 4000। এই হচ্ছে পার্কিং প্লেস। এখানেই বাস আপনাদের ছেড়ে দেবে, বা গাড়ি নিয়ে এলে এখানেই আপনাকে ড্রপ করে দেবে। এখান থেকেই হাঁটা শুরু। এখান থেকে জমদুয়ার একটুখানি, এই মিনিট 10। তারপর তো চড়াই, হালকা হালকা চড়াই। আজকে বেশি চড়াই নয়, টাফ হচ্ছে আগামীকাল। लता मैडम और करुणा मैडम ওনারা জমদুয়ার অবধি যাবেন, তাই তো? জমদুয়ার तक जाएंगे हम लोग। ठीक है, हाँ ठीक है, हम ठीक रहें। हाँ हाँ वही नहीं ठीक है, अभी तो कोई प्रॉब्लम नहीं है, ठीक है। একটাই ভয় লাগছে, বৃষ্টি। বৃষ্টি ছাড়া আর কোনো কিছু নিয়ে চিন্তা নেই আমাদের। পাহাড়ি পথে হাঁটা আমি আর পৃথ্বী দুজনেই খুব এনজয় করি, রাজুও করে। কিন্তু আমাদের সবারই একটাই সমস্যা, সেটা হচ্ছে বৃষ্টি। বৃষ্টির মধ্যে হাঁটতে না বড় অস্বস্তি লাগে। এই বর্ষাতি টর্ষাতি চাপিয়ে এখান থেকে 10 কিলোমিটার আজকে সামান্য চড়াই। আমাদের ডেস্টিনেশন দেরাপুক। দেরাপুক থেকে খুব সুন্দর দেখা যায় কৈলাস পর্বতের নর্থ ফেস। জয় ভোলেনাথ। ঘড়িতে স্থানীয় সময় 12টা বেজে 10 মিনিট। শুরু হলো আমাদের যাত্রা। সামনেই জমদুয়ার। এইমাত্র ইনস্টাগ্রামে একটা লাইভ করলাম। যারা আমাদেরকে ইনস্টাগ্রামে ফলো করছেন না, প্লিজ করুন। ইনস্টাগ্রাম বা ফেসবুকে ফলো করতে পারেন আমাদের সমস্ত ওয়্যারঅ্যাবাউটস এবং লাইভ আপডেটের জন্য। সামনেই জমদুয়ার। এখানে এরকম মহিষের মাথা রাখা রয়েছে, মহিষ বা ইয়াকের মাথা। দেখুন, রাক্ষসথালেও দেখেছিলাম এরকম রাখা রয়েছে। আর ওই সামনে জমদুয়ার। এই হচ্ছে জমদুয়ার, এর মধ্যে দিয়েই যেতে হবে। নিয়মটা হচ্ছে এই জমদুয়ার 3 বার প্রদক্ষিণ করে তারপর ক্রস করতে হবে। তীর্থে এসছি, তীর্থের সব নিয়ম মেনেই তীর্থ করব। এবং আমরা এই তীর্থযাত্রায় কাঠমান্ডু থেকে যখন বেরিয়েছি তারপর থেকে নিরামিষই খাচ্ছি। জমের দুয়ার যখন আপনি ক্রস করবেন, আপনার সমস্ত আর্থলি বিলঙ্গিংস সব কিছুকে পরিত্যাগ করে তারপর ক্রস করতে হবে। মানে মায়া, মমতা, লোভ, কাম, ক্রোধ সব কিছু এখানে পরিত্যাগ করে তারপর মনকে এই সব কিছু থেকে মুক্ত করে হাঁটা শুরু করতে হবে, কৈলাস পরিক্রমা শুরু করতে হবে তার নাম নিয়ে। এখানে সবাই পুজোও করছেন, প্রদীপ জ্বালাচ্ছেন, ধূপ ধুনো দিচ্ছেন। চলুন, আমার 3 বার হয়ে গিয়েছে, এবার জমের দুয়ার ক্রস করি। এখানে জুতো ছাড়তে হবে না। অনেকে এখানে জামা কাপড় এসব ছেড়ে গেছেন, কিন্তু ছাড়তে হবে মনের পাপ, মনের ময়লা, কামনা বাসনা, লোভ, মায়া, মমতা এসব ছেড়েই যাত্রা শুরু করতে হবে তার নাম নিয়ে। যেটা বললাম, এক আলাদা অনুভূতি গ্রাস করছে আস্তে আস্তে মনকে। পুরো এই যাত্রাপথ শুরু করার আগের থেকেই কিন্তু একটা আলাদাই আনন্দ ছিল মনে। তারপর অত অনিশ্চয়তা, পৃথিবীর দুর্ঘটনা, তারপরও যে শেষ পর্যন্ত যাত্রা করতে পারছি, এটা অবশ্যই ভোলে বাবার কৃপা এবং আপনাদের সবার প্রার্থনা, সবার শুভকামনা, সব মিলিয়ে মিশিয়ে উই আর রিয়েলি ব্লেসড। তবে পৃথিবীকে নিয়ে আবারও আসবো, আরেকবার অন্তত পক্ষে চেষ্টা করব। আমরা এই ধরনের তীর্থযাত্রা করাটা জীবনে একবারই বোধহয় পসিবল হয় আমাদের মতো সাধারণ মানুষদের পক্ষে, বারবার সম্ভব নয়। তাও চেষ্টা করব পৃথিবীকে নিয়ে আসার আরও একবার অন্তত পক্ষে। আমার ল্যাপটপ, হার্ড ড্রাইভ এগুলো আমরা আনিনি, কিছু হোটেলের লকারে রেখে এসেছি। এই ফেসিলিটিটা এখানে রয়েছে, যে কোনো হোটেলে লকার ফেসিলিটি রয়েছে। এখানে দেখুন, এনারা দণ্ড কেটে পরিক্রমা করছেন। এটাও কিন্তু বুদ্ধিস্টদের মধ্যে একটা প্রচলিত রীতি। এভাবেই ওনারা পুরো পথ যাবেন। ভাবা যায়
আমি জিজ্ঞেস করলাম ওনাদের যে ফুল কোরা, বললো ইয়েস। দেখুন কাণ্ড, এখানে বাইক নিয়ে চলে এসেছে। মাউন্ট কৈলাস নিয়ে প্রচুর মিথ, অনেক লিজেন্ড, অনেক কাহিনী, অনেক পুরাণের কথা। হিন্দুইজম, বুদ্ধিজম এবং জৈনিজম, তিনটে ধর্মেই তার অনেক কিছুই আপনারা জানেন, অনেক কিছু আমিও জানি। সেই সব গল্প হতে থাকবে মাঝে মাঝেই এই পর্বে। আর একটা কথা, আমরা এই পরিক্রমা করছি, কোরা করছি অবশ্যই ক্লকওয়াইজ ডিরেকশানে, ঘড়ির কাঁটা যেদিকে যায় সেদিকে। বুদ্ধিস্ট ধর্মে, হিন্দুইজমে এবং জৈনিজমে এটাই হচ্ছে পরিক্রমার দিক। বুদ্ধিজমে আপনারা জানেন প্রেয়ার হুইল আমরা ঘোরাই হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশানে, যে কোনো মঠ বা চড়তেন পরিক্রমা করি ক্লকওয়াইজ ডিরেকশানে। কিন্তু হ্যালো, একটাই ধর্ম আছে, অ্যানশিয়েন্ট টিবেটান একটা রিলিজিয়ান রয়েছে যার নাম বন রিলিজিয়ান, যার ফলোয়ারের সংখ্যা এখন খুবই কম। তারা একমাত্র কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশানে, মানে সম্পূর্ণ বিপরীতমুখী দিকে কৈলাস পরিক্রমা করেন। এখানে দেখুন আরেকজন পরিক্রমা করছেন দণ্ড দিয়ে। ভাবা যায়? রাজু বলো, হ্যাঁ ভাবতে পারছো? এ তো কম বয়সী মেয়ে। বয়স কিন্তু একদমই বেশি নয়। হ্যালো, ইউল ডু ইট কমপ্লিটলি? টোটাল 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 পুরা কোরা? ওকে ওকে, ভাবা যায়? হ্যাঁ, বয়সটা ও কত বয়স হবে? 12-14 বছর বয়স হবে মেয়েটার। ওরা একটা প্লাস্টিক পরে নিয়েছে ওপরে, গাউন, নাহলে তো ছিঁড়ে যাবে পুরো জামা কাপড়। আমাদের ওখানে তারকেশ্বরেও এই জিনিস দেখা যায় শ্রাবণ মাসে। আচ্ছা, শ্রাবণ মাস শুরু হয়ে গিয়েছে তাই না? আজকে ইংরেজি 18 তারিখ, মানে শ্রাবণের বোধহয় 2 তারিখ বা 3 তারিখ হবে। আর একটা কথা, আমি এটা শুনেছিলাম আগে, জানি না, আপনি যদি কোনো কারণে পরিক্রমা করতে না পারেন তাহলে আপনার হয়ে আরেকজন পরিক্রমা করবে, সেই রকম লোকও কিন্তু এখানে পাওয়া যায়। আপনাকে দক্ষিণা দিতে হবে, পয়সা দিতে হবে, এবং আপনি যদি চান দণ্ড কেটে আপনার হয়ে পরিক্রমা করবে, সেরকম লোকও আপনি পাবেন। তবে যেটা বললাম, প্র্যাকটিক্যালি এটা ভেরিফিকেশান করিনি আমি। কিসের টানে কার বসে আমরাই বা ছুটে আসি, এই মানুষগুলোই বা এত কষ্ট সহ্য করে দণ্ড দিয়ে পরিক্রমা করছেন, কে জানে। কিছু তো আছে, কিছু তো আছে। যিনি কালকে নিয়ন্ত্রণ করেন, সেই মহাকাল, তার অধিষ্ঠান এই কৈলাস পর্বতে। তার চারিদিকেই পরিক্রমা করছি আমরা। কি যে আনন্দ, ভাষায় প্রকাশ করা সত্যিই দুরূহ। কেমন লাগছে? দারুণ 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 একটা পজিটিভ এনার্জির ফিলিং পাচ্ছি। হ্যাঁ, যেটা অমরনাথ যাত্রা বা কেদারনাথ যাত্রাতেও পাওয়া যায়, একটা অসাধারণ নিরানন্দ ভাব। হ্যাঁ, ভাষায় প্রকাশ করার মতো ভাষার দক্ষতা নেই, অদ্ভুত লাগছে। হিন্দু এবং বৌদ্ধ মতে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কেন্দ্রবিন্দু হচ্ছে কৈলাস পর্বত। হিন্দু টেক্সট অনুসারে স্বর্গ, মর্ত এবং পাতালের যে অক্ষ, তার মূল কেন্দ্র কৈলাস। এরকম নানা রকমের কথা রয়েছে কৈলাসকে কেন্দ্র করে। ইনার করা একদম কৈলাসকে পাশে রেখেই পরিক্রমা করা, যেটা বন্ধ রয়েছে এখন। তারা একটি জায়গায় যেতে পারেন যেটাকে বলা হয় আত্মলিঙ্গম। এই আত্মলিঙ্গম এ গেলে পরে বলা হয় নাকি ইউ ক্যান ফিল দ্য পালস অফ শিবা। ওটা তো বন্ধ। চরণস্পর্শ যে জায়গাটা, সেই জায়গাটাও বন্ধ, আমরা যেতে পারবো না। তবে এখান থেকেও দারুণ সুন্দর একটা পজিটিভ এনার্জি, এটা কিন্তু ফিল করতে পারছি। আপনারা যদি আসেন, মনে যদি অন্য কিছু না থাকে, পজিটিভ এনার্জিটাকে ফিল করতে পারবেন, যা আমি পাচ্ছি। জলটা কিন্তু এই পথে বা যে কোনো ট্রেকিংয়েই খুব জরুরি, বিশেষ করে যেখানে অক্সিজেনের স্বল্পতা রয়েছে।
আপনাকে 3-4 দিন আগের থেকে যা জল খান তার ডবল জল করে খাবেন, যদি না কিডনি রিলেটেড কোনো কমপ্লিকেশন থাকে বা ডাক্তারের পরামর্শে জল খাওয়ার নিষেধাজ্ঞা থাকে। তো জল খেলে অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটিটা ব্লাডের একটু বেড়ে যায়। এখানে একটা বুদ্ধ মনাস্ট্রি আছে, দেখাচ্ছি। এটাও পাহাড়ের খাজেই, এই সমতল জায়গাটার একদম শেষে চলে এসেছি আমরা, এরপরেই চড়াই। এইখানে অনেকটা চওড়া জায়গা বলে ঘোড়া ওইখান দিয়ে যাচ্ছে, ওটা ঘোড়া চলার রাস্তা, আর আমরা যাচ্ছি এখান দিয়ে। এরপরে কি হবে জানি না, কেদারের মতো হয়ে গেলে মুশকিল। কেদারে তো ঘোড়া আর মানুষের রীতিমতো সংঘাত চলে পথে, হ্যাঁ, তার মধ্যে বৃষ্টি হলে একদম। কেদারের পথে সবচেয়ে বিপদ হচ্ছে ঘোড়া। পাহাড়ে ট্রেকিংয়ে প্রথম যদি এরকম 1 কিলোমিটার 100 কিলোমিটার সমতল থাকে, বেশ একটা সুন্দর ওয়ার্ম আপ হয়ে যায়, তারপর চড়াই যথারীতি। এখানে পাবলিক টয়লেট রয়েছে, এটা একটা স্মার্ট বায়ো টয়লেট। এদিকটা হুইল চেয়ার অ্যাক্সেসেবল, মেল ফিমেল এবং বাচ্চাদের জন্য ব্যবস্থা রয়েছে, চাইল্ড কেয়ার ফেসিলিটিও রয়েছে। এই দেখুন এখানে লেখাও রয়েছে স্মার্ট টয়লেট, আনম্যান্ড রিটেল, পয়সা দিতে হবে এখানে, শেয়ার্ড টিস্যুস, শেয়ার্ড চার্জিং, মিডিয়া, অ্যাক্সেসেবল টয়লেট, মনিটর। এখানে যেটা বুঝলাম এই স্মার্ট টয়লেটে স্ক্যান করে টাকা পে করতে হবে, আনম্যান্ড পুরো, তারপর আপনি অ্যাক্সেস করতে পারবেন। যাদের কাছে টাকা আছে তারা চাইলে এটাকে ইউজ করতে পারে। আমাদের যেমন সুবিধাই নেই, এইসব জিনিসগুলো আমাদের ওখানে থাকা উচিত আর কি। এই অমরনাথে বা কেদারনাথে, হ্যাঁ, মহাকুম্ভে এরকম করা যেতে পারে। মহাকুম্ভে মানে এরকম ব্যবস্থা কি থাকতে পারতো আর কি। হ্যাঁ, এখানে অবধি দিব্যি গাড়ি আসে, জমদুয়ার পেরিয়ে এই অবধি একদম সমতল যেটা দেখলেন। এখানে আবার একটা গেট, এরপরে হয়তো চড়াই হবে। খাবারের দোকানও রয়েছে, মানে একটা ক্যাফে টাইপের কিছু। আমাদেরকে প্যাক করে প্লাস্টিকের মধ্যে কিছু খাবার দাবার দিয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে 1 প্যাকেট বিস্কুট ছিল, একটা সিঙ্গারা ছিল, আর টেট্রা প্যাকে কোনো একটা ড্রিঙ্কস রয়েছে। এখানে এই ক্যাফের সামনে বসে আমরা সিঙ্গারা আর বিস্কুট খেয়ে নিলাম। আমরা আসলে খিদে পেয়ে গিয়েছিল, কারণ সকালবেলা না ওখানে ব্রেকফাস্টে আজকে দুধ দিয়ে সাবু ছিল আর পুরি সবজি ছিল, এবং পুরিটা একদম ঠান্ডা হয়ে শক্ত হয়েছিল, আমি খেতে পারিনি। এখন পেটটা বললো, একটা সিঙ্গারা যেটা ঠান্ডা হয়ে গেছে আর 1 প্যাকেট বিস্কুট খেয়ে নিলাম, ওই ছোটো টাইগার বিস্কুট। এখনও সমতলই চলছে, আরও বেশ খানিকটা পথ ওই ক্যাফের পরে পেরিয়ে এলাম আমরা, 1/2 কিলোমিটার হবে, সামনে চড়াই শুরু। দেখতে পাচ্ছি ডান দিকে একটা ঝর্ণা আছে। আমরা তো ক্লকওয়াইজ ডিরেকশনে পরিক্রমা করছি, যেটা বললাম, মানে আমাদের ডান দিকে কৈলাস পর্বত, মানে কৈলাস পর্বতকে সবসময় ডান দিকে রেখেই আমরা পরিক্রমাটা করছি। এখান থেকে আরও সুন্দর লাগছে ঝর্ণা, জল বেশি নেই। हर हर महादेव। হর হর মহাদেব। ওই ঝর্ণাটার জল এই রাস্তার উপরে চলে এসেছে, তারপর এটা গিয়ে পড়েছে এই পাশ দিয়ে বয়ে চলা এই নদীতে। একটা খরস্রোতা নদী বয়ে চলেছে পাশ দিয়ে। আমাদের সমতল রাস্তা প্রায় শেষ, এই সামনে থেকে চড়াই শুরু হচ্ছে। 2.25 কিলোমিটার এলাম আমরা, 2.25 কিলোমিটার পুরো সমতল। চড়াই শুরু হলো, এটা মাত্র 25 থেকে 30 ডিগ্রি হবে স্টিপটা, তার বেশি নয়। একটাই সমস্যা, সেটা হচ্ছে পিঠে ব্যাগ। মানে যখন হোটেলে ছিলাম মনে ছিল ব্যাগটা হালকা, এবার যত সময় যাচ্ছে পুরো পিঠে কেটে বসছে ব্যাগটা। আস্তে আস্তে আকাশ পরিষ্কার হচ্ছে, নীল আকাশ বেরিয়ে গিয়েছে। এই পথে ভালো ওয়াটারপ্রুফ জুতো কিন্তু মাস্ট, আর সেই সঙ্গে বর্ষাতি আপার এবং লোয়ার। যদি পঞ্চু থাকে তাহলে সেটাও চলবে, পঞ্চু অথবা বর্ষাতি। উকি দিয়েছেন তিনি, উকি দিয়েছেন সূর্যদেব, উকি দিয়েছেন না, রোদ উঠছে, ফাটাফাটি রোদ্দুর না। এখনো আমরা মহাদেবের অধিষ্ঠান কৈলাস পর্বত দেখতে পাইনি, অবশ্যই পাবো, সে আশায় বুক বেঁধে এগিয়ে চলেছি। এই শুরু হয়ে গেল চড়াই পথ, তবে তেমন একটা চড়াই নয়, হালকা চড়াই। এই ছেলেটিকে দেখুন, কানে ওয়াকম্যান লাগিয়ে
আবার অক্সিজেন সিলিন্ডার থেকে অক্সিজেন নিচ্ছে, আর যে সহিস সে খোরাচ্ছে। ভাবা যায় ছেলেটার বয়স হার্ডলি 18 বছর হবে। और वो ओल्ड मैन उसको खींच হ্যাঁ, বাট এ কিন্তু ইন্ডিয়ান নয়, না এ কোরিয়া হবে, কোরিয়া বা জাপান কিছু হবে। वो जो खींच रहा है उसका उम्र बहुत ज़्यादा है और वो लंगड़ा रहा है। हाँ हाँ वही मैं बोल रहा हूँ कि उसका तो उल्टा हिसाब है, घोड़े पे उसको उड़ना था। क्या यही तो है दुनिया। ये दुनिया। চলিয়ে এখানে পাহাড় থেকে অনেকগুলো ঝর্ণা এসে পড়েছে এই নদীতে, অনেকগুলো। এই পুরো ভ্যালিটা পেরিয়ে এলাম। এই দেখুন পথে গাড়িও চলছে, এটা মোটরেবল রোড, দেরাপুক অব্দি গাড়িও যায়। ইনফ্যাক্ট অনেকে দেরাপুক অব্দি যান, তারপর যদি আর যেতে না চান বা অসুস্থ ফিল করেন বা কিছু হয়, তাহলে এই পথে এই গাড়িগুলো করে ফিরতে পারেন। এখানে বলে এমার্জেন্সি অ্যাম্বুলেন্স বা এমার্জেন্সি সার্ভিস, 500 ইউয়ান করে পার হেড নেয় এরা, আপনাকে আবার দার্চেনে পৌঁছে দিয়ে যাবে। একটুখানি চড়াই উঠে এলাম, আবার উতরাই এবং আবার অনেকটা ভ্যালির মধ্যে দিয়ে রাস্তা। এই যে নদীটা, এই নদীটারই ভ্যালি, তারপর আবার খানিকটা চড়াই আছে, এখান থেকে দেখতে পাচ্ছি। আরেকটা কথা, এখানে আমি জানি না দেখতে পাচ্ছেন কি না, এখানে একটা পিলারে ক্যামেরা লাগানো রয়েছে। এই পুরো যাত্রা পথটা সিসিটিভি ক্যামেরার আন্ডারে রয়েছে। ক্যামেরাটা লাগানো আছে, হ্যাঁ সোলার রয়েছে, পুরো পাওয়ার সিস্টেমটা এখান থেকে নিচ্ছে, হ্যাঁ, দেন ওয়্যারলেস ট্রান্সফার হচ্ছে। মানে যেটা রাজু বলছে আর কি, এখানে সোলার সিস্টেমে এই যে এই জিনিসটা রয়েছে, এখানে চার্জারও রয়েছে বোধহয় নাকি? চার্জার এমার্জেন্সি, এমার্জেন্সি। এটা ফোন, কাইন্ড অফ ফোন। ও আচ্ছা আচ্ছা, মানে ওখানে যে ক্যামেরায় ফুটেজ উঠছে সেটা লাইভ ট্রান্সফার হচ্ছে। পুরো পুরো পথ সিসিটিভি ক্যামেরার আন্ডারে। কেমন লাগছে, অনুভূতি কেমন? লালমোহন বাবুর উঠে চড়ার মতো। কৈলাসের পাশে বসে সিঙ্গারা, মানে এটা কিন্তু হলো না লাক্সারি। লোভকে পরিত্যাগ করে আসতে পারোনি কিন্তু ভাই, অপূর্ব টেস্ট। অপূর্ব টেস্ট না? রোদ উঠেছে, টুপি আর সানগ্লাস বার করে নিলাম, যদিও আমার ওই চশমাটা ফটোক্রোম্যাটিক, কিন্তু এই সানগ্লাসটা বেটার। আমাদের চরম লাগছে এই প্রদীপজিকে, এই মানুষটাকে যত দেখছি তত অবাক হচ্ছি। হ্যাঁ, তো আমরা অবাক হচ্ছি। স্যালুট আপকো। প্রদীপবাবুর সঙ্গে দারুণ একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছে, খুব ভালো মানুষ। মুম্বাইয়ে থাকেন, প্রচুর জায়গা ঘুরেছেন, এখনও উনি একা একাই বেরিয়ে পড়েন এই 71 বছর বয়সে। নিজের শরীরকে সাংঘাতিক ফিট রেখেছেন, আগের ভিডিওগুলোতেও বলেছি। মানে ওনার মতো বয়সে কেউ একা কৈলাস পরিক্রমার মতো তীর্থযাত্রা সাহস করে করবে কিনা আমার সন্দেহ আছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা 50 বছরের পরে কোনো মেডিসিন নিই না, এটা শুনলেই লোকে অবাক হয়ে যায়। হ্যাঁ, তাহলে এই ভদ্রলোক 70 বছর বয়সেও কোনো ওষুধ খান না, এটা ভাবা যায়, এবং কেউ জিজ্ঞাসা করে না। একটা ক্লান্তি ছিল, কোনো ক্লান্তি নেই, কোনো ক্লান্তি নেই। হাঁটা শুরু করার আগে অবধিও না মনের মধ্যে কোথাও না একটা সন্দেহ ছিল, দ্বন্দ্ব ছিল, কিন্তু যেই জমদুয়ার পার করলাম, বললাম না, একটা আলাদা পজিটিভ এনার্জি, পজিটিভ ফিলিং, ক্লান্তি সব হাওয়া। একবার করে দেখতে পারেন, যারা করবেন তারা আমার সঙ্গে আপনাদের অনুভূতিগুলো শেয়ার করবেন। আচ্ছা, একবার প্রদক্ষিণে বলা হয় হিন্দু শাস্ত্র মতে এবং বৌদ্ধ জৈন শাস্ত্র মতে যে পাপ মুক্তি ঘটে, সেজন্যই ধর্মবিশ্বাসীরা এই প্রদক্ষিণ করেন। আর 108 বার প্রদক্ষিণে তাৎক্ষণিক মোক্ষ লাভ হয়। তবে এখানে অনেক গাইডের সঙ্গে আমার আলাপ হলো, যারা 108 বার কেন 500 বারের ওপরে বোধহয় প্রদক্ষিণ করে ফেলেছেন, মানে প্রচুর বার প্রদক্ষিণ করেছেন, অগণিত বার। আজ এখানে রৌদ্র ছায়ার খেলা, একটু আগে রোদ উঠেছিল, এখন আবার মেঘের তো আড়ালে সূর্য। এখানে দেখুন এইরকম ঝর্ণা প্রচুর, যেটা বললাম একটু আগে। কিন্তু যেটা সবচেয়ে আশ্চর্যের লাগছে, ঝর্ণার যে পাথরগুলোর ওপর দিয়ে বয়ে চলেছে, সেই পাথরের ওপরে কালো কালো অনেক ছোপ, খুব সম্ভবত এগুলো শিলাজিৎ, এগুলোই শিলাজিৎ প্রচুর রয়েছে এখানে পাথরের ওপর, আলকাতরার মতো। এখনও অবধি পথ সেভাবে ক্লান্তিকর কিছুই নয়, সমতলই। সামনে আবার খানিকটা চড়াই রয়েছে, এখনও একইভাবে চলেছি। ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছেন। উনি অবশ্যই দণ্ড দিয়ে আসছিলেন। এই যে এনারা উল্টো দিকে প্রদক্ষিণ করছেন, খুব সম্ভবত এনারা বন,
এরকম অনেকেই আছেন যারা উল্টো দিকে প্রদক্ষিণ করছেন। সবাই তিব্বতীয়, দেখলেই বোঝা যাচ্ছে। সামনে আবার একটুখানি চড়াই, একইভাবে চলেছি চরম আনন্দে। দারুণ দারুণ লাগছে মহাদেবের নাম স্মরণ করে, খুব সুন্দর এনজয় করতে করতে হাঁটছি আমরা। রোদও উঠেছে, মাঝে মাঝে ছাওয়া, খুব খুব আনন্দ হচ্ছে। হ্যালো, হোয়াটস ইউর নেম? নেম না, শিবাজি, ইন্ডিয়া। শিবাজি, ইন্ডিয়া। ইউ? এখানের লোকজন ইংরেজি একেবারেই বোঝে না, মানে একদমই না। এখানে একজন বলল আর 5 কিলোমিটারের মতো বাকি আছে। মোটামুটি ওই 10.5 থেকে 11 কিলোমিটার পথ, পুরোটাই এরকমই। তো অসুবিধার কিছু নেই প্রথম দিন। এখন সময় কটা বলে দিচ্ছি। 12:10 শুরু করেছিলাম, 2:59, মানে 3 ঘন্টা হয়ে গিয়েছে। আসলে আমাদের একটু দেরি লাগছে, একে তো ভিডিও তুলছি, তারপর কথা বলছি, আড্ডা মারছি, গল্প করছি, এইভাবে চলছে আর কি। একটু ধীরে সুস্থে যাচ্ছি। আরও ঘন্টা 2 তো লাগবেই, বেশি লাগবে। 3টে, 4টে, 5টা, 5:30 নাগাদ হয়তো পৌঁছাবো। আমি অনেকটা এগিয়ে চলে এসেছি, রাজু আর প্রদীপজি পেছনে রয়েছে। আসলে প্রদীপজি একটু আস্তে হাঁটছেন, স্বাভাবিক, ওনার জন্য একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হচ্ছে। ওটাও একটা কারণ আমাদের একটু স্লো চলার, কিন্তু ভালো লাগছে। মানুষটা দারুণ, প্রচণ্ড মিশুকে, খুব গল্প করেন। তো রাজু ওর সঙ্গে সঙ্গেই আছে, কখনো আমি আছি, কখনো রাজু আছে, একসঙ্গে হাঁটছি। সামনের পথটা এরকম, আর আকাশ খুলে গিয়েছে, এদিকে আরও বেশি করে খুলছে। আগামীকাল তো দারুণ থাকবে। এখনও অবধি যতটুকু পথ এসেছি খুবই সহজ পথ। যারা অমরনাথ যাত্রা করেছেন, বালতাল দিয়ে যারা করেছেন, সে তো সাংঘাতিক চড়াই, সাংঘাতিক চ্যালেঞ্জিং। কেদারনাথও যথেষ্ট চ্যালেঞ্জিং, মানে বেশ খাড়াই থাকে অনেক জায়গায়। সেরকম কোনো কিছু এখনও অবধি আমরা পাইনি। আর এদিক দিয়ে পেহেলগাম দিয়ে, মানে চন্দনবাড়ি দিয়ে যারা অমরনাথ গিয়েছেন, প্রথম 4 কিলোমিটার চন্দনবাড়ির পরে কি প্রাণান্তকর চড়াই, তাই না? সেরকমটা কিছুই এখনও পাইনি। পাশ দিয়ে গাড়ি যাতায়াত করছে মাঝে মাঝে, ওই যে চলে এসছে। আমাদের খাবারের প্যাকেটে একটা করে আপেলও ছিল, সেটাও খেয়ে নিচ্ছি এখন। খিদে পাচ্ছে, মাঝে মাঝেই খিদে পাচ্ছে, এত হাঁটছি। এই পথে 2টো জিনিস নেই, একটা হচ্ছে মাইল ফলক, আর 2 নম্বর হচ্ছে গুমটি দোকানগুলো, যেখানে জল, বিভিন্ন রকমের শরবত, ড্রিঙ্কস, যা আমাদের অমরনাথ বা কেদারনাথ যাত্রায় পাওয়া যায়। অমরনাথ যাত্রায় তো প্রচুর ভান্ডারা রয়েছে, এখানে কোনো রকম কোনো দোকান কিন্তু নেই। লাস্ট দোকান আমরা ওই 2 কিলোমিটার পরে যে পেয়েছিলাম, একটা ক্যাফে মতো, সেটাই। শুকনো খাবার, জল পর্যাপ্ত পরিমাণে, বা আপনি যদি অন্য কোনো ড্রিঙ্কস, ফলের রস পছন্দ করেন, সেগুলো সঙ্গে রাখতে হবে। আমি খালি চোখে দেখতে পাচ্ছি মেঘের মধ্যে সামান্য একটু উঁকি দিয়েছেন, এই যে এইখানটায় কৈলাস পর্বত। আস্তে আস্তে মেঘ কাটছে, আর কিছুক্ষণ পরে পুরো দেখা যাবে। কি অনির্বচনীয় অনুভূতি। এদিকটা পশ্চিম দিক, মানে পশ্চিম দিক মানে কি, এদিকটা পশ্চিম দিক, এদিকটাকে বলা হয় কৈলাস পর্বতের ওয়েস্ট ফেস। আর দেরাপুক, যেখানে আমরা থাকবো, সেখান থেকে দেখা যায় নর্থ ফেস। রাস্তাটা সামনে ঘুরে গিয়েছে ডান দিকে, মানে এদিকটা পশ্চিম দিক, তাহলে ডান দিক মানে হচ্ছে পূর্ব দিক, আর এই সোজা হচ্ছে উত্তর। ডান দিকে গিয়ে আমরা কৈলাস পর্বতের উত্তর মুখটা দেখতে পাবো। মেঘ কাটতে থাকুক, আমরা একটু এগিয়ে যাই। আর যেতে যেতে
পবিত্র কৈলাস পাহাড় নিয়ে কিছু কথা বলি। আমরা সবাই জানি মানি যে মহাদেবের এবং পার্বতীর বাড়ি এই কৈলাস। পার্বতী তপস্যাও করেছিলেন মহাদেবকে পাবার জন্য এই কৈলাসের পাদদেশে। খুবই পবিত্র জায়গা, হিন্দুদের কাছে, বৌদ্ধদের কাছে এবং জৈনদের কাছে একটা আলাদা ফিলিংস। আচ্ছা, আপনারা শাম্বালা নামটা শুনেছেন কি? কিছু কিছু বুদ্ধিস্ট টেক্সটে পাওয়া যায় শাম্বালার নাম। সাংগ্রিলা হয়তো শুনে থাকতে পারেন। সাংগ্রিলা নামটা যদিও পরে একজন ওয়েস্টার্ন রাইটার খুব সম্ভবত 1931 সালে নামটা দিয়েছিলেন, কিন্তু শাম্বালা নামটা খুব প্রাচীন বুদ্ধিস্ট টেক্সটেও পাওয়া যায় এবং এর সঙ্গে হিন্দুদেরও কানেকশান রয়েছে। বলছি, শাম্বালা এমন একটা শহর, এমন একটা জায়গা যেখানে শান্তি, সমৃদ্ধি, ধর্ম সদা বিরাজমান এবং বিশ্বাস করা হয়, বুদ্ধিস্টরা বিশ্বাস করেন যে সেই শাম্বালা এইখানেই কৈলাসের আশেপাশেই কোথাও রয়েছে, হয়তো কৈলাসের নিচেই। অনেকে মনে করেন যে কৈলাস পর্বত হচ্ছে গেটওয়ে টু শাম্বালা। হিন্দুরা বিশ্বাস করেন শাম্বালা হচ্ছে সেই জায়গা যেখানে কল্কি অবতার জন্মগ্রহণ করবেন। তার বাবার নাম হবে খুব সম্ভবত বিষ্ণু শর্মা। হর হর মহাদেব। এরকম নানা রকমের কথা রয়েছে কৈলাস পর্বতকে নিয়ে। আর একটু হাঁটি, আবার বলবো। কৈলাস পর্বত পারফেক্ট পিরামিডের আকৃতির। এরকম পারফেক্ট পিরামিড আকৃতির ন্যাচারাল পাহাড় পৃথিবীতে কিন্তু আর বোধহয় দুটি নেই। অনেকে বিশ্বাস করেন যে এই পর্বত আদতে ন্যাচারালি নয়, হয়তো কোনো অ্যানশিয়েন্ট সিভিলাইজেশন এর কোনো বুদ্ধিমান মানুষজন তারা তৈরি করেছেন। আবার অনেকে বিশ্বাস করেন এটা এলিয়ানদের কাজ। অনেকে মানেন যে অ্যানশিয়েন্ট সিভিলাইজেশনের এনার্জির উৎস ছিল এই কৈলাস পর্বত, যেরকমটা পিরামিডকেও মনে করা হয়। এবং অনেকের বিশ্বাস, অনেক টেক্সটে রয়েছে যে পিরামিড, মাচু পিচু, কৈলাস এগুলো সব এক একটা শক্তির উৎস, যেগুলোর মূল কেন্দ্রবিন্দু হচ্ছে এই কৈলাস পর্বত। এখন মনে হচ্ছে আশাটা সার্থক কৈলাস দর্শনের পর। যদিও এখনো পুরোটা দেখা যাচ্ছে না, চূড়ো দেখতে পাচ্ছি না, আর খানিকক্ষণ পরেই পাওয়া যাবে। কৈলাস পর্বত থেকে এই ঝর্ণা নেমে আসছে। স্থানীয় তিব্বতীরা সব এই জল মাথায় দিচ্ছেন আর খাচ্ছেন। আমিও খেয়ে নিই একটু আপনাদের জন্য। প্রচণ্ড ঠান্ডা জল, বরফ গলা জল, একদম কৈলাস পাহাড় থেকে নেমে আসছে। প্রচণ্ড ঠান্ডা, কিন্তু জলটা অসাধারণ জল, একদম গ্লেসিয়ারের বরফ গলা জল। আশা করা যায় অত পরশুদিনের রাক্ষসতালের জলের সমস্ত নেগেটিভ এনার্জি এখন নালিফাই হয়ে গেছে। এখন কিছু পজিটিভ এনার্জি আমার মধ্যে গেল। এই জায়গাটার মধ্যে না সত্যি একটা দুর্দান্ত পজিটিভ এনার্জি কিছু একটা রয়েছে, সাংঘাতিক পজিটিভ ভাইব এখানে। মানে এতটা এনার্জেটিক ফিল করছি আমরা যে কি বলবো, যারা আসবেন তারা বুঝতে পারবেন সত্যিই জায়গাটার মধ্যে কিছু রয়েছে। মানে সারা শরীরে সেই ফিলিংসটা সব সময় পাচ্ছি। রাস্তায় 200-250 মিটার পরপরই এরকম ডাস্টবিন রয়েছে। আচ্ছা, প্রথম দিকে আমরা সিসিটিভি ক্যামেরা দেখেছিলাম, তারপর কিন্তু আর সিসিটিভি ক্যামেরা নেই। ওই প্রথম 1-1.5 কিলোমিটারই ছিল ডাস্টবিন, সব জায়গায় রয়েছে। হ্যাঁ, 200-250 মিটার পরপরই ডাস্টবিন। এই যে ছোট ছোট প্রাণীগুলি, এদের বলা হয় হিমালয়ান মারমোট। খুব মিশুকে, এই অঞ্চলে প্রচুর দেখা যায়। শুধু এখানে না, লাদাখেও দেখতে পাওয়া যায় এদের। ভয় ডর একেবারেই নেই, কাছে এসে পড়ে। পেছনের 2 পায়ের ওপর সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে যখন, তখন বেশ লাগে। যারা প্যাংগং লেক গিয়েছেন তারা হয়তো দেখেও থাকবেন এদেরকে যাবার পথেই। যাত্রীদের অনেকেই খাবার দাবার দেন। তবে একটা কথা বলে রাখি এখানে, এরা কিন্তু ভয়ঙ্কর প্লেগ রোগের জীবাণুও বহন করে, তাই উচিত হবে এদের থেকে দূরে থাকা। এবং তীর্থযাত্রীদের কাছে অনুরোধ থাকবে এদের খাবার দাবার দেওয়া থেকেও বিরত থাকা। দূর থেকেই এদের দেখা ভালো। ঘড়িতে এখন সময় 4:31। সামনে কিছু বাড়িঘরদর দেখা যাচ্ছে। একজনকে জিজ্ঞেস করলাম যে পোর্টার, বলছে ওখানে টি স্টল রয়েছে, টয়লেট রয়েছে, আর হালকা হালকা
বৃষ্টি পড়তে শুরু করেছে। অ্যাকিওয়েদার বলেছিল যে 4:30 থেকে বৃষ্টি হবে, সেটা 0.1 মিলিমিটার। 1 মিলিমিটার বৃষ্টি মানে 1 স্কোয়ার মিটার এরিয়াতে 1 লিটার জল যদি পড়ে তবে সেটা 1 মিলিমিটার বৃষ্টি। 0.1 মানে তার 10 ভাগের 1 ভাগ, 1 লিটারের 10 ভাগের 1 ভাগ, মানে খুবই সামান্য বৃষ্টিপাত। এবার আরও পরিষ্কার দেখা যাচ্ছে। না, চূড়ো এখনো দেখা যাচ্ছে না, কিন্তু অনেকটাই পরিষ্কার। আপনাদের সবার হয়ে মাকে আমন্ত্রণ জানিয়ে যাই, এই সেপ্টেম্বর মাসের 30 তারিখ থেকে না 28 তারিখ থেকেই তো মায়ের পুজো। মা সাবধানে এসো মা, সবার হয়ে আমন্ত্রণ জানিয়ে গেলাম। হ্যাঁ, প্রায় চলেই এসেছে। হ্যাঁ চলো। এখানে চায়ের দোকান, টয়লেট, শোয়ার জায়গা সব কিছু রয়েছে। উল্টো দিকে ওই বাড়িটায় ঢালাও বিছানা রয়েছে। আমার মনে হয় এখানে রাতেও থাকা যেতে পারে। এখান থেকে আরও 4 কিলোমিটার মতো রয়েছে, মানে আমরা 6 কিলোমিটার মতো চলে এসেছি। বলছে আরও ঘন্টাখানেক সময় লাগবে। চড়াই আর নেই, আকাশ আবার কালো করে এসছে, রোদ আর নেই এখন, ঠান্ডা হাওয়া বেড়েছে। বৃষ্টি কয়েক ফোঁটা পড়েছিল, তারপর থেমে গিয়েছে, বৃষ্টি আর পড়েনি। এই দেখুন, এবার প্রায় সম্পূর্ণ মেঘ কেটে গিয়েছে। কি অপূর্ব লাগছে, জন্ম সার্থক। আমরা এখন নর্থ ওয়েস্ট কর্নারে রয়েছি। এখানে রাজু পুরো শুয়ে পড়েছ। ও ফাটাফাটি, পুরো দৃশ্য ছেড়ে কিছু ইচ্ছা করে। হ্যাঁ জায়গাটা শুধু দেখো। সত্যি এই হচ্ছে শাম্বালা। শাম্বালা কোথাও যদি থেকে থাকে সেটা এখানেই হওয়া উচিত, অন্য কোথাও নয়। পেছনে কৈলাস, সামনেই নদী, আর আমরা শুয়ে এই ঘাসের গালিচায়। দেখুন, এই মুহূর্তটাই স্বর্গে আছে, বুঝেছো? হ্যাঁ, স্বর্গে যাবে কিনা জানি না, সঙ্গেই আছে। তো এই মুহূর্তে স্বর্গেই আছি। এই রকম প্রগাঢ় প্রশান্তি আর কোথাও গিয়ে পাইনি আমি। শরীর মন চরমভাবে শান্ত, এটা আলাদা ব্যাপার। অনেকক্ষণ শুয়েছিলাম এখানে, মনটা একদম এক জায়গায় স্থির ছিল। এবার চূড়ায় আলো পড়েছে, চকচক করছে। ঠান্ডা, এখান থেকে এটা থেকে ধরা মানে আলাদাই অনুভূতি। হ্যাঁ ঠান্ডা লাগছে, তাই টুপিটা চেঞ্জ করে নিলাম। আচ্ছা, কৈলাস পর্বতের ওপরে কিন্তু কাউকে চড়তে দেওয়া হয় না। চীন সরকারের তরফে স্ট্রিক্ট রেস্ট্রিকশনস রয়েছে। বৌদ্ধ, হিন্দু এবং জৈন ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই রেস্ট্রিকশনস করা হয়েছে। কেউ আজ অবধি কৈলাস পর্বতের চূড়ায় উঠতে পারেননি বা ওঠেননি, কারণ সেটা সম্পূর্ণ রকম একটা অশ্রদ্ধার কাজ হবে, সেই জন্য কাউকে এই অনুমতি দেওয়া হয় না। তবে লিজেন্ড অনুযায়ী একজন কৈলাসের চূড়ায় উঠেছিলেন, বুদ্ধিস্ট লিজেন্ড অনুযায়ী। তিনি একজন বুদ্ধিস্ট লামা, তার নাম মিলেরপা। 11 শতকের লামা মিলেরপা নাকি উড়ে উড়ে কৈলাস পর্বতের মাথায় গিয়েছিলেন। আসলে কিছু ফিলোসফিক্যাল ব্যাখ্যা রয়েছে। বলা হয় মিলেরপা জাগতিক সমস্ত সংযোগ থেকে নিজেকে আলাদা করতে পেরেছিলেন, সেই জন্য তিনি এতটাই হালকা হয়ে গিয়েছিলেন যে তিনি উড়ে উড়ে কৈলাসের মাথায় যেতে পেরেছিলেন। মানে সেটা সিম্বলিক্যাল। উনি হয়তো ওনার মনটাকে নিয়ে কৈলাসের মাথায় গিয়েছিলেন, দেহ হয়তো নয়। তো এরকম নানা রকমের ফিলোসফিক্যাল ব্যাখ্যা রয়েছে। এত শান্ত আমি নিজেকে
এর আগে কখনো অনুভব করিনি। এত সুন্দর, এত ভালো লাগা। অনেক জায়গায় গিয়েছি, জানেন আপনারা। অসাধারণ একটি জায়গা, অদ্ভুত এক পবিত্রতায় চারদিক আবিষ্ট হয়ে রয়েছে। এখানে মনে হয় কোনো পবিত্রতার স্রোত রয়েছে, যেটা বিশ্বাস করুন ফিল করতে পারছি মন দিয়ে। বাড়িতে সবাইকে ফোন করে করে দেখিয়েছি, লাইভ ভিডিও কল। এই যে এখন বাবাকে দেখাচ্ছি, দেখো এই যে যেটা বলছিলাম, আমি এয়ারটেলের ইন্টারন্যাশনাল রোমিং করিয়ে এসেছি, যেটা আগেও বলেছি। তো এখানে তাতে কিন্তু খুব সুবিধেই হয়েছে, প্রচুর কানেক্টিভিটি পাচ্ছি। এই ভাবুন, এখানে ফুল টাওয়ার এয়ারটেলের সঙ্গে। এখানে মনে হয় চায়না ইউনিকমের কানেকশান রয়েছে, দারুণভাবে লিঙ্ক পাচ্ছি। মানে ভিডিও কল করছি হোয়াটসঅ্যাপে, কোনো প্রবলেম হচ্ছে না। ফেসবুক, ইনস্টাগ্রাম সব কিছু দারুণভাবে আমি অ্যাক্সেস করতে পারছি। এটা বোধহয় চায়না এর বেস্ট অপশান, যে এখানে এসে সিম না নিয়ে আপনি নিজের সিমটাকে ইন্টারন্যাশনাল রোমিং করিয়ে আসুন। তাতে খরচ বেশি মানছি, কিন্তু সবসময় নিরবচ্ছিন্নভাবে কানেক্টেড থাকবেন। এখন আর দেখা যাচ্ছে না, আর একটু এগুলোই আমরা নর্থ ফেস পুরো দেখতে পাবো। আমরা চলে এসেছি, আমি খালি চোখে কিছু বাড়িঘরদর দেখতে পাচ্ছি আগে, সেখান থেকে পরিষ্কার নর্থ ফেস দেখা যাবে। সামনের এই বাচ্চা মেয়েটিকে হ্যালো বললাম, ও হ্যালো বলল। তারপর বললাম সেলফি, ওর মা বলল, মাথা নাড়লো। তারপর একটা সেলফি নিলাম। দেখুন এখন আবহাওয়া কীরকম, পুরো ক্লিন। সকালে আমরা যখন বেরিয়েছি তখন কালো মেঘ, আর এখন মানে আমরা বেরিয়েছি দুপুর 12টার সময়, খুব মন খারাপ ছিল। এখন বাজে 6:30, 6:28, আমরা প্রায় চলে এসেছি। সামনে ওই যে ব্রিজটা পেরিয়ে বাদিকে যেতে হবে, ওপরে একটা মনাস্ট্রি রয়েছে, ওই মনাস্ট্রি লজ, ওখানেই আমরা থাকবো আজকে। রাজু, মহাদেব আমাদের কথা শুনেছেন, একদম খুব সুন্দর ওয়েদার পেয়ে গেছি। এখান থেকে তো নর্থ ফেস দেখা যাচ্ছে না, কিন্তু ওই আমরা লজে গেলে ওখান থেকে পুরো দেখতে পাবো, এবং অবশ্যই আপনাদের দেখাবো। নর্থ ফেস সবচেয়ে পপুলার, খুব সুন্দর ছবি ওঠে। যাই হোক, মন খুব ভালো, খুব ভালো। আলাদা একটা, যেটা বললাম, এইরকম প্রগাঢ় প্রশান্তি খুব কম সময় পেয়েছি মনে, আগে বোধহয় পাইনি। চলুন শেষ করি আজকের যাত্রাপথ। আজকে তো চড়াই ছিলই না, মানে আজকে চড়াইটা যদি আমাকে পার্সেন্টেজ করতে বলেন তাহলে বোধহয় 5% চড়াই, বাকি পুরো পথটাই সমতল। এই ব্রিজটাই পেরোতে হবে, পেরিয়ে বাদিকে যেতে হবে। আমাদের প্রায় 6.5 ঘন্টা লাগলো, আরও লাগবে এখান থেকে আধ ঘন্টা। এত বেশি সময় লাগার কারণ হচ্ছে এই যে ভিডিও তুলতে তুলতে আসা, মাঝে প্রচুর সময় বসেছি, একটু মেডিটেশন করেছি, শুয়েছি, অনেক কিছু ভেবেছি। হ্যাঁ, সব জায়গায় আসার সময় যদি হ্যাঁ। না বসি তাহলে আর কোথায়, তাহলে আর কি লাভটা আছে? হ্যাঁ, এখানে গন্তব্যটা নয়, এখানে পথটাই গন্তব্যে যাওয়ার জন্য এই চলাটা নয়। মানে সাধারণ আমি একটা জার্নি। এখনো আমি লাগেজ রেখে এখানে এসে শুয়ে থাকবো। হ্যাঁ থাকো, কোনো অসুবিধা নেই। তবে ওখান থেকে নর্থ ফেসটা দেখা যাবে, ওটা দেখতে পেলে ওখানেই কোথাও শুয়ে থাকবো। চলো, এখনো তো লাইট আছে 4 ঘন্টা। হ্যাঁ, এখানে যেটা বলেছিলাম 9:30 অবধি রাত্রিবেলা সূর্যের আলো থাকে, আর সকালবেলা আজকে সানরাইজ হয়েছে 7:45। এবার এই এমার্জেন্সির ব্যাপারটা বোঝা গেল। এখানে দেখুন, এখানে খাম্বার মধ্যে এই ব্রিজের উল্টো দিকে ক্যামেরা লাগানো আছে, আর এখানে একটা এমার্জেন্সি পিলার রয়েছে। ওখানে যে লাল বাটনটা আছে, এই বাটনটা যদি কোনো এমার্জেন্সি সিচুয়েশন হয় তাহলে প্রেস করতে হবে, তাহলে সহায়তা পাওয়া যাবে। এই ব্রিজটাই পেরিয়ে যেতে হবে আমাদের, এখান থেকে আরও 1.5 কিলোমিটার। এদিকে একটা রাস্তা চলে গিয়েছে, এদিক দিয়ে নয়। এখানে একটু কনফিউশন, যেহেতু অনেকগুলো দল রয়েছে। এখান থেকে আরও 1.5 কিলোমিটার, মানে আরও আধ ঘন্টা লাগবে, আধ ঘন্টার বেশি লাগবে। চলে এসেছি আমরা, এই সামনেই একটা মনাস্ট্রি রয়েছে, এখানে ওখানেই আস্তানা আজকে। এইখান দিয়ে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, দুটো পাহাড়ের মাঝখান দিয়ে, ওখান দিয়ে চরণ স্পর্শ করতে যাওয়ার রাস্তা, কিন্তু ওখান দিয়ে যাওয়া এখন নিষিদ্ধ। এখানে কারো কোনো দাপট নয়, বুঝলে, কোনো অহংকার, কোনো উদ্ধত্ত, কোনো দাপট, কোনো কিছু টিকবে না। শুধু মাথা নিচু করে
নিজেকে সমর্পণ করতে হবে। আমি বোধহয় অতটা আবেগপ্রবণ নই, কিন্তু আজকে এই মুহূর্তে নিজেকে ধরে রাখতে পারছি না। এই ফ্রেমটা কতদিন স্বপ্ন দেখেছি, আজকে সেই ফ্রেম। শুধু পৃথ্বীজিৎ নেই, আপনাদের সামনে এই মহাতীর্থযাত্রা তুলে ধরার জন্য গত 4 বছর ধরে চেষ্টা চালিয়েছি। গত বছরও টাকা পয়সা দিয়ে দিয়েছিলাম, সব হয়নি। এবছর অবশেষে শেষ পর্যন্ত এই মহাতীর্থে আসতে পারলাম। আমার না খুব শান্ত লাগছে, খুব ভালো লাগছে। জানি না কোন জন্মে কোন পুণ্য করেছি। আমরা হিন্দু, কর্মফলে বিশ্বাস করি। আজকে সত্যিই মনে হচ্ছে সার্থক মানব জন্ম। সকালেও কি সাংঘাতিক বাজে ওয়েদার ছিল না, কালো আকাশ, আলো ছিল না। আর বিকেল হতে হতে এখন সময় 7:41 সন্ধে। মানে এখানে তো এখনও সূর্য পশ্চিমে ঢলতে আরও 2 ঘন্টা দেরি আছে, 2.5 ঘন্টা এগিয়ে আছে চীনের সময়। পাপ পুণ্য জানি না, বুঝি না, কিন্তু একবার জীবনে একবার এসে দাঁড়াবেন এখানে, নিজের মনকে বুঝতে পারবেন, চিনতে পারবেন। সবার উচিত একবার এখানে আসা, তাই না রাজু? হ্যাঁ, একবার এখানে আসা উচিত এবং একবার এই কৈলাস পর্বতের সামনে নিজেকে দাঁড় করিয়ে নিজেকে দেখা উচিত। কি যে অপূর্ব প্রশান্তি, না হলে বুঝতে পারবেন না। টাকা অনেক কামিয়েছেন, সময় অনেক খরচা করেছেন, অনেক কিছুর পেছনে ছুটেছেন দাদা, এবার ছাড়ুন, একবার চলে আসুন। অনেক টাকা অনেকভাবে খরচা হয় আপনাদের, একটু একটু করে জমান, পারবেন। বিশ্বাস রাখুন আপনি পারবেন, পারতে আপনাকে হবেই, আসতে এখানে হবেই। এবং এভাবেই এখানে বসে আমার মতো আপনাকেও ভাবতে হবে, চোখের জল ফেলতে হবে। প্লিজ আসবেন একবার, কথা দিন আমাকে যে আপনারা আসবেন। কমেন্ট বক্সে লিখুন। দায়িত্ব কর্তব্য অনেক পালন করেছেন, সংসার ধর্ম পালন করেছেন, সব কিছু করেছেন। এবার একটু একবারের জন্য গিট্টুটা আলগা করে বেরিয়ে পড়ুন, দেখবেন ভালো লাগবে। একটু পৃথ্বীকে ফোন করি, ভিডিও কল। দেখ 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 দেখ, হ্যাঁ আকাশ পুরো নীল। তোর তুই একটু দূরে যা, তোকে দেখতে পাচ্ছেন, আমি ক্যামেরা অন করে রেখেছি। দাঁড়া, তোকে দেখাচ্ছি, দাঁড়া, দেখ। সাকসেস সাকসেস, হ্যাঁ ফাটাফাটি ওয়েদার। যাক, মহাদেব আমাকে না যেতে দিল, তোদেরকে নিশ্চিন্তে দেখতে পাচ্ছিস তুই আর রাজু মিলে, সেটাই ঠিক আছে। না, তোকে নিয়ে আবার আসবো পরের বছর নাথুলা দিয়ে, সে তো হ্যাঁ, বুঝছিস? সে তো ঠিক আছে, কিন্তু এই বছর মহাদেব নিরাশ করেনি, তোরা যেতে পেরেছিস। একদম, আমাদের চ্যানেল যেতে পেরেছে, এর থেকে আনন্দের আর কি আছে? সেটা ঠিকই। এই যে পৃথ্বীজিৎ এখানে রয়েছে, তোকে ক্যামেরা দেখা যাচ্ছে। হ্যাঁ, কি আর বলবো আর কি, যে আমার যে কোনো কারণেই হোক যাওয়া হলো না, কিন্তু তুই আর রাজু তোরা গিয়ে পৌঁছেনি। আমাদের এক্সপ্লোরার শিবাজি চ্যানেল অবশেষে পৌঁছালো, আর তুই কৈলাসটা আমাকে এখান থেকে ভিডিও কল করে দেখালি, একটা দারুণ ব্যাপার। এতেই আমি শিহরিত, আমার না যাওয়ার আক্ষেপটা অনেকটা মিটে গেল, তোরা মিটিয়ে দিলে আর কি।
তোর না যাওয়ার আক্ষেপ পরের বছর সম্পূর্ণ মিটে যাবে। পরের বছর আমরা আসছি, নাথুলা দিয়ে ঢুকবো। হ্যাঁ একদম ঠিক আছে। একদম। আরে তোকে তো বেশ ফর্সা ফর্সা লাগছে দেখছি। হ্যাঁ কিন্তু এরপর সমস্যাটা হবে, কারণ সূর্যের আলোটা একদম মুখে পড়ছে, মানে চামড়াটা পুড়ছে আর কি। হ্যাঁ হ্যাঁ কিন্তু এখন খুব ফর্সা ফর্সা লাগছে। হ্যাঁ, অদ্ভুত একটা পজিটিভ ভাই পৃথ্বীজিৎ, মানে আমি এখানে সেটা কেঁদে ফেলেছি পুরো, বিশ্বাস কর। অদ্ভুত একটা পজিটিভ ভাইব, মানে এরকম পজিটিভ ভাইব আমি কোথাও পাইনি। একটু আগে ও পাশে আমি আর রাজু জাস্ট চুপচাপ শুয়েছিলাম, মানে কি যে অপূর্ব জায়গা, আর কি যে মনে হচ্ছে এখানে একটা আনন্দের স্রোত বইছে। দারুণ ব্যাপার। হর হর মহাদেব। হর হর মহাদেব, হর হর মহাদেব। করে এটা কমপ্লিট করা। হ্যাঁ হর হর মহাদেব, হর হর মহাদেব। চলো টাটা। আরে রাজু, টাটা টাটা, হর হর মহাদেব, ভালো করে ঘুরে এসো। এখানে আমাদের আস্তানা, আজকে এই তাঁবুতেই থাকতে হবে। খাট পাতা, খাট বলছি, চৌপায়া চৌকি, এখানে চার্জার রয়েছে। এটা কিচেন তাঁবু, ওখানে রান্না বান্না চলছে। আমরা অতক্ষণ ওখানে বসেছিলাম, আর একটু আগে এলে ওপাশে একটু ঘরে পাওয়া যেত, ঘরগুলো সবাই দখল করে নিয়েছে। আমরা পেলাম তাঁবুতে, কি আর করা যাবে। যা আনন্দ মনে এখন না, আমি বাইরেও কাটাতে পারবো। এখন রাত বাজে 10:22, ডিনার হয়ে গেছে, খিচুড়ি আর স্যুপ। বাইরে কীরকম লাগছে একটু দেখুন, এখন আর দেখা যাচ্ছে না, একটু আগে খুব সুন্দর ছিল। আমি খালি চোখে দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরায় আর আসছে না। মেঘ পুরো কেটে গিয়েছে, কাল সকালে দুর্দান্ত দর্শন হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখন ঘুমিয়ে পড়ি। আজকের ভিডিও এই পর্যন্ত, একটু বড় হয়ে গেল বোধহয় ভিডিওটা, কিন্তু কিছু করার ছিল না। পুরো অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরলাম প্রথম দিনের পরিক্রমার, কৈলাস পরিক্রমার। আগামীকাল দ্বিতীয় দিন, আমরা এখান থেকে 22 কিলোমিটার হেঁটে যাব জুতুলফুকে, কিন্তু প্রথম 6-7 কিলোমিটার প্রাণান্তকর চড়াই থাকবে, ওই দোলমালা পাস অবধি চড়াই, তারপর আর কোনো চাপ নেই। ভাবতেও আনন্দ হচ্ছে যে অবশেষে एट लास्ट प्रदीप जी हम लोग पहला दिन हो गया परिक्रमा का। कल थोड़ा धीरे धीरे पैदल चलना, कोई बात नहीं। ভালো থাকবেন সকলে, দেখা হচ্ছে এর পরের পর্বে, যেখানে এই দেরাফুক থেকে 22 কিলোমিটার হেঁটে দোলমালা পাস হয়ে আমরা যাব জুতুলফুক। সেই অভিজ্ঞতা, পরিক্রমার দ্বিতীয় দিনের অভিজ্ঞতা আসবে এর পরের ভিডিও। মেন পরীক্ষা কাল একদম। আজকে তো কিছু ছিলই না, তাই না রাজু? हम लोग दे चुके हैं ऑलरेडी, ठीक है। हाँ हाँ, जो वेदर था सब कुछ देख लिया मेरा। वेदर এটা কিন্তু कल जो चढ़ाई है ना वो तो चल लेंगे, कोई बात नहीं। 8 किलोमीटर वाली, হ্যাঁ ও চল যায়গে। মানে এটা রাজু যেটা বলছে, মানে এটা কিন্তু একদম সাংঘাতিক। আমরা যখন হাঁটা শুরু করেছিলাম, আকাশ মেঘে কালো, মানে কোনো আলো নেই, আমাদের খুব মন খারাপ ছিল, আদৌ দর্শন হবে কিনা সেই নিয়ে সন্দেহ ছিল। আলটিমেটলি প্রত্যেকবার দেখছিলাম কিছুক্ষণ পর পর যে কি থাকবে ফোরকাস্ট, মানে 1 ঘন্টা পর পর ফোরকাস্ট চেঞ্জ হচ্ছিল, কিন্তু এখানে যখন আসলাম তখন মানে আলটিমেট ওয়েদার ছিল, আলটিমেট। আচ্ছা এখানে আরেকটা কথা বলি, এখানে আমাদের এই তাঁবুতে মনে হয় আমরা 4জনই থাকবো, আর কেউ থাকবে না, কারণ বাকিরা ওই ঝগড়া করে ঘর জোগাড় করেছে আর কি। আমাদের তাঁবু নিয়ে কোনো চাপ নেই, আমরা এরকমই, বরঞ্চ তাঁবু হলে ভালোই লাগে। তবে রাতে বৃষ্টি হলে কী হবে জানি না, রাতে বৃষ্টি হওয়ার কথা আছে 3টে থেকে, দেখা যাক। ভালো থাকবেন সকলে, আজকের ভিডিও এই পর্যন্ত, এখানে শেষ করছি। পৃথ্বীজিৎকে ছাড়া আপনাদের মতো আমাদেরও মন খারাপ, কিন্তু কিছু করার নেই, আপনারা জানেন পৃথ্বীজিৎ নেই, কেন নেই সেটাও জানেন। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে, ভালো থাকবেন, শুভরাত্রি। আপনাদেরকে আমার যেটা বলার আর কি, যে আমরা সবাই মিলে ভালো তো থাকবোই, আমিও ভালো হয়ে যাবো, এই নিয়ে কোনো ব্যাপার নেই। কিন্তু আপনারা আমাদের এই যে চ্যানেল এক্সপ্লোরার শিবাজি, এটার পাশে যেরকম ভালোবাসা নিয়ে আছেন সেরকম থাকুন। নতুন নতুন ভ্রমণের গল্প, নতুন নতুন জায়গা নিয়ে আমরা আবার ফিরে আসবো আপনাদের কাছে। ভালো থাকবেন সবাই, অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে শিবাজি আর রাজুর জন্য।